নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বেচারি। কলিকাতায় বোমার হাঙ্গামা উপলক্ষে বহুদিনের কলিকাতা বাস ত্যাগ করিয়া সপরিবারে গিয়া ভগ্নিপতির বাড়ি আশ্রয় লইয়াছি। একেবারে অজ পাড়াগাঁ। রেল স্টেশন হইতে 7 ক্রোশ রাস্তা হাঁটিয়া অথবা গরুর গাড়িতে গেলে গ্রামে পৌঁছানো যায়। ভগ্নিপতিদের মেটে বাড়ি, তাহাদেরই স্থান সংকুলান হয় না। তবে বিপদের দিনে আপাতত বোমায় মরিতে বসিয়াছি দেখিয়া তাহারা নিজেদের অসুবিধে করিয়াও বাহিরের ঘরখানি আমাদের জন্য ছাড়িয়া দিল। আমরা গরুর গাড়ি হইতে নামিতে এই দেখি বাহিরের ঘর হইতে 3টি তোরঙ্গ, একটি বড় বিছানা, গোটা 2 পুঁটুলি স্থানান্তরিত হইতেছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম আমার ভগ্নিপতির মেজ ভাইয়ের শ্যালীপতি ভ্রাতাও সপরিবারে ইছাপুর না দমদম হইতে সপ্তাহখানেক পূর্বে আসিয়া এখানে আশ্রয় লইয়াছেন এবং বাহিরের ঘরে তাহারাই ছিলেন। বাড়ির মধ্যে রান্নাঘরের পাশে যে নাতি ক্ষুদ্র ভাঁড়ার ঘর আছে, আপাতত সেখানাতেই তাহাদের থাকিবার ব্যবস্থা করা হইল। বহুদিন কলিকাতায় বাসা করিয়া আছি, বাড়ি করিবার সঙ্গতি অবশ্য নাই। সঙ্গতি ছিল না, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। জাপানি বোমার ঘায়ে সে বাড়ি কতক্ষণ টিকিত। আমার যেসব বন্ধু বান্ধবকে কলিকাতায় বাড়ি করিবার জন্য এতদিন হিংসা করিতাম, আজ তাহাদের প্রতি সে হিংসার ভাব করুণা ও সহানুভূতিতে পরিণত হইয়াছে। বেচারিদের পয়সাগুলা অনর্থক নষ্ট হইল। 2-1 দিন কাটিয়া গেল। চারিদিকে চাহিয়া দেখি গ্রামের মধ্যে ভীষণ জঙ্গল, খানা, ডোবা, বাঁশবন। শীতের শেষ। স্ত্রী একদিন আমায় আসিয়া বলিলেন, ওগো, কত চালতে পড়ে আছে বনের মধ্যে, দেখবে এসো। আমার স্ত্রী শহরের মেয়ে। পাড়াগাঁয়ের বনে বাগানে পাকা চালতে শীতকালে পড়িয়া থাকা বিশেষ আশ্চর্যের কথা নয়। তাহা না বলিয়া তাহার আনন্দটাকে আরো ঘনীভূত হইবার অবকাশ দিবার জন্য দুজনে বনের দিকে ছুটিয়া গেলাম। ওই দেখো এসে ঢোকো এই বনের মধ্যে। ও তাই তো, এই যে অনেক দেখছি। এক একটা চালতের দাম কলকাতায় 2 পয়সা, আর দেখো এখানে কিনতে হয় না। কুড়িয়ে নেব? হ্যাঁ গো, কেউ কিছু বলবে না তো? কে আবার কি বলবে? বাগানে চালতে পড়ে আছে, কুড়িয়ে নেবে, তা কে কি বলবে সব পাড়া গায়ে? এমন সময় আমার স্ত্রী বলিলেন, ও কে গো? চাহিয়া দেখি একটি 22-23 বছরের যুবক একটা ঝুড়ি হাতে ওদিক হইতে বন ফেলিয়া গাছতলায় সম্ভবত চালতে কুড়াইতে আসিতেছে। আমাদের দুজনকে দেখিয়া সে একটু সমীহ করিয়া থমকিয়া পড়িল। আমি তাহাকে আশ্বাস দেওয়ার জন্য বলিলাম, চালতে গাছ কি তোমাদের? 2টো চালতে কুড়োচ্ছে, কিন্তু। যুবক হাসিয়া বলিল, ইউ মে টেক, নট মাই ট্রি। তাই তো, এ দেখিতেছি ইংরেজি জানা লোক, নিতান্ত গ্রাম্য লোক নয় তাহা হইলে। যদিও আমার সঙ্গে ইংরেজি বলার সার্থকতা কি তাহা বুঝিলাম না। বলিলাম, আপনার বাড়ি বুঝি এখানেই? নো, আই ওয়াজ এ ক্লার্ক অ্যাট ক্যালকাটা, নাও আই অ্যাম হিয়ার। বেশ বেশ, তাহলে আমাদের মতোই অবস্থা দেখছি। জাপানি বোমার ভয়? যুবক হাসিয়া চুপ করিয়া রহিল। হ্যাঁ না কিছুই বলিল না। বৈকালের দিকে ছোকরার সঙ্গে ভালো করিয়া আলাপ হইল। জানিলাম তাহার নাম সুরেশ। আমার ভগ্নিপতির বাড়ির পাশে যে মুখুজ্জে বাড়ি, সে সেই বাড়ির রাসু মুখুজ্জের শ্যালক। মুখুজ্জে বাড়ির অন্যান্য লোকে কলিকাতায় ও কলিকাতার বাহিরে বিভিন্ন স্থানে চাকরি করে। কখনো বাড়ি ঘরে না আসার দরুন পৈতৃক সুবৃহৎ দোতলা বাড়ি ভাঙিয়া যাইবার উপক্রম হইয়াছিল। বর্তমানে সেই বাড়ির রাসু মুখুজ্জেই গভর্নমেন্টের দপ্তরখানায় কেরানিগিরি হইতে অবসর গ্রহণ করিয়া বাড়ি আসিয়া
3 বৎসর যাবৎ বাস করিতেছেন। গোটা 50 টাকা পেনশন পান বলিয়া দেশে আছেন, নতুবা কলিকাতায় বাস করিতেন। বলিলাম, তুমি কি এই 3 বছরই এখানে আছো? হ্যাঁ দাদা। হোয়ার শাল আই গো? এখন চাকরি নেই কি না, তবে শিগগিরই হবে। বেশ বেশ, খুব ভালো। তোমাদের দেশ কোথায়? দেশ ছিল ক্যালকাটার পাশেই, রাজবল্লভপুর, টালিগঞ্জের ওদিকে। এখন সেখানে কেউ নেই, মা এখানেই থাকেন, দিদি আছেন, আমিও এখানেই এখন আছি। তবে আই হোপ এই মার্চ মাসেই আই উইল সিকিউর এ সার্ভিস। আই এম এ ম্যাট্রিক পাস। বাহ, খুব ভালো। ছোকরার সঙ্গে কথাবার্তা বলিতে বেশ একটু কৌতুক বোধ করিতে লাগিলাম। বেশ চেহারা, মাথায় চেরা সিঁথিটি যত্নে তৈরি করা, পরনে আধময়লা ধুতি, গায়ে গেঞ্জি, বোধহয় কিছুক্ষণ আগে বিড়ি টানিতেছিল। আমায় দেখিয়া ফেলিয়া দিয়াছে, কারণ বিড়ির ধোঁয়ার গন্ধ বাতাসে। আপনি বুঝি স্যার ক্যালকাটাতেই? হ্যাঁ, আমার কর্মস্থান কলকাতাতেই ছিল। স্কুলে মাস্টারি করতাম, এখন স্কুল সব বন্ধ, তাই এখানে। আপনি কি পাস স্যার? এম এ পাস করেছিলাম। ছোকরা বিনয়ে সম্ভ্রমে কাঁচুমাচু হইয়া বলিল, দেন ইউ আর এ কালচার্ড ম্যান স্যার। ভারী খুশি হলাম আপনার সঙ্গে আলাপ হয়ে। আই এম অনলি ম্যাট্রিক পাস্ট, কিন্তু দেখুন স্যার, লেখাপড়া আমি বড় ভালোবাসি। সে তো খুব আনন্দের কথা, ভদ্রলোকের ছেলে হবারই তো কথা। প্রেন্টিস সাহেব দাদাবাবুদের বড় সাহেব। একদিন দাদাবাবুদের আপিসে গিয়ে চুপ করে বসে আছি, প্রেন্টিস সাহেব যাচ্ছে বারান্দা দিয়ে। জানুন তো স্যার, প্রেন্টিস সাহেব চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল। কি চেহারা, গটমট করে যাচ্ছে কি! সাহেব কা বাচ্চা। দাদাবাবুর ঘরের সামনে দিয়ে গেল একবার। দেখেছেন প্রেন্টিস সাহেবকে দাদা? না। মস্ত লোক প্রেন্টিস সাহেব। দেখুন কত বড় বড় লোকের সঙ্গে মিশে এসেছি। এখন এই পাড়া গায়ে যত সব আনকালচার্ড লোকের সঙ্গে মেশা, আই ডু নট লাইক ইট। যদিও বুঝিলাম না সে প্রেন্টিস সাহেবের সঙ্গে মেলামেশা কিভাবে এবং কখন করিল, তবুও ঘাড় নাড়িয়া সায় দিয়া বলিলাম, ঠিক কথা, ঠিক কথা। বাড়িতে আসিয়া স্ত্রীর কাছে সব বলিলাম। স্ত্রী বলিলেন, আহা, ছোকরাটি ভালো। এখানে ভগ্নিপতির বাড়ি পড়ে আছে কেন? অল্প বয়স, চাকরি করে না কেন? বেকারের সংখ্যা তো জানো না দেশের। কত বিয়ে এম এ ফ্যাফ্যা করছে এ বাজারে, ও তো সামান্য ম্যাট্রিক, ওকে চাকরি দিচ্ছে কি? দিন কতক কাটিয়া গেল। একটি জিনিস খুব কৌতূহলের সহিত লক্ষ্য করিলাম, পাড়া গাঁয়ের লোকে সময় কি করিয়া কাটায়। এসব নির্জন পল্লীগ্রামে সময় কাটানো যে কত কষ্টকর, তা যাহার অভিজ্ঞতা নাই তিনি বুঝিবেন না। কলিকাতা হইতে আসিয়া নিতান্তই কষ্টে পড়িয়াছিলাম, অথচ দেখিলাম পেনশনপ্রাপ্ত রাসমুখুজ্জে সকালে উঠিয়া একখানা 9 হাতি কাপড় পরিয়া চণ্ডীমণ্ডপের সম্মুখস্থ জঙ্গল পরিষ্কার করিতেছেন, মানকচুর চারা এখান হইতে ওখানে পুঁতিতেছেন, মাঝে মাঝে তামাক খাইতেছেন। আমাকে দেখিয়া বলিলেন, নিতুবাবু যে, কোথায় চললে? যাব আর কোথায়, আপনাদের গ্রামে মোটে 3 ঘর ভদ্রলোক, কার বাড়ি গিয়েই বা বসি। এসো এসো, আমার এখানে একটু বসো, তামাক খাও। আগে না। তিনি আমার পাশে আসিয়া বসিলেন এবং কি করিয়া বাড়ির পিছনের জমিতে আর বছর কুমড়া লাগাইয়াছিলেন, এবার মানকচু কিরকম পুঁতিয়াছেন, এই সকল গল্প কিছুক্ষণ করিয়া আমায় বলিলেন, চা খাবে? ও সুরেশ! রাসমুখুজ্জের শ্যালক আসিয়া দাঁড়াইল। তাহাকে দুজনের জন্য চা নিতে বলিয়া আমায় বলিলেন, এই গ্রামে ধরো 25 বছর পরে এসে আজ 3 বছর বাস করছি। তা আছি বেশ, ঝঞ্ঝাট নেই, খাঁটি দুধটুকু বাড়ির গরুর। পল্লীগ্রামের সুখ সুবিধার নানারূপ গল্প করিতে করিতে চা আসিয়া গেল। ছোকরা চা দিয়া বলিল, গুড় আর চিনি নেই, দিদি বলে দিলে। রাসমুখুজ্জে কর্কশ কণ্ঠে বলিলেন, নেই তা নিয়ে এসো না বাজার থেকে, আমায় বলতে এসেছেন চিনি নেই, যাও
বাজার থেকে এনে রাখো, তোমার দিদির কাছ থেকে পয়সা নাও গে যাও। কুঁড়েমি আমি একেবারে দেখতে পারিনি। ছোকরা মুখ কাঁচুমাচু করিয়া চলিয়া গেল এবং অল্পক্ষণ পরেই দুইটি তেলের ভাঁড় আর একটা ছোট থলের প্যাকেট লইয়া আমাদের সামনে দিয়াই কোথায় বাজারেই চলিল। বেলা প্রায় 10টা বাজে। নেউলের বাজার এখান হইতে যাতায়াতে 7 মাইল পথ। রাসু মুখুজ্জে যে তাহার শ্যালকটির উপর যথেষ্ট স্নেহশীল নহেন তাহা এই ব্যাপার হইতেই বুঝিতে পারিলাম। সন্ধেবেলা দুধারে জঙ্গলাবৃত সরু পথে একটু পাইচারি করিতেছি। রাসু মুখুজ্জের শ্যালক পিছন হইতে বলিল, স্যার, এই যে সুরেশ, খবর কি? ভালো লাগে না স্যার একটুও এখানে। আসুন কোথাও বসে গল্প করা যাক, আসুন আমার সঙ্গে। কিছু দূর গিয়া একটা চারিদিক খোলা চালা ঘর। ছোকরা বলিল, এই হলো গাঁয়ের বারোয়ারি ঘর, অর্থাৎ টাউন হল। ও, দেখুন তো যত সব চাষার কাণ্ড, এমন গায়ে ভদ্রলোক থাকে? তা তো হলো, এখানে বসবে নাকি? কি পেতে বসবে এখানে? দাঁড়ান, নবীনের বাড়ি থেকে 2টো বিচুলি নিয়ে আসি, তাছাড়া আর কি পাতি বলুন। কিছুক্ষণ পরে ছোকরা বিচালি হাতে ফিরিয়া বলিল, একটু চায়ের বন্দোবস্ত করে এলাম, নবীনের বাড়ি বলে এলাম, এখনই করে দিয়ে যাবে। ওরা যাতে কাপালি। আপনি যেন দাদাবাবুকে বলবেন না গিয়ে। দাদাবাবু বড় বকে, আচার বীচের খুব কিনা, বড় গোঁড়া, ভেরি অর্থোডক্স। বলিলাম, ও। ছোকরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া হঠাৎ কোনো কথা মনে পড়িবার ধরনে বলিল, আমি আজ পাড়া গাঁয়ে আছি বটে, কিন্তু দাদা বড় বড় লোকের সঙ্গে। আচ্ছা, আপনি ল্যাম্বেথ সাহেবকে চিনতেন? আমি তাকে ক্যালকাটা পুলিশ ক্লাবে দেখেছি 7 হাতের মধ্যে। জেসি ল্যাম্বেথ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল অফিসার ছিলেন, ইদানিং ডিআইজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন, 750 টাকা মাইনে। সবিস্ময়ে বলিলাম, বলো কি, 7 হাতের মধ্যে? পুলিশ ক্লাবে কি জন্য গিয়েছিলে? অতীত গৌরবের দিনের স্মৃতি মনে পড়াতে মানুষের মুখে যে আনন্দের রেখা ফুটিয়া ওঠে, ছোকরার সারা মুখমণ্ডলে তাহা পরিস্ফুট হইতে দেখিলাম। সে স্বপ্ন ভরা চোখ আকাশের দিকে তুলিয়া বলিল, কুন্ডু অ্যান্ড সন্স ক্যাটারার ছিল পুলিশ ক্লাবের অ্যানুয়াল গ্যাদারিং এ। কুন্ডুদের বড় ছেলে হরিচরণ আমার বুঝুম ফ্রেন্ড কিনা। তারা একখানা করে কার্ড দিত, এত বড় কার্ড, সোনার জলে নাম লেখা। আমি 2 বার গিয়েছি। গ্র্যান্ড হোটেলে গ্যাদারিং হতো। আমি প্লেটে কেক দিতে গেলাম, আমায় হিউজেস বললে, নো মোর, থ্যাংক ইউ। হিউজেস সাহেব আবার কি? জোসেফ হিউজেস, ম্যাক আর্থার কোম্পানির বড় সাহেব। ওই যে ক্লাইভ স্ট্রিটে 5 তলা মস্ত বড় বিল্ডিং, 700 ক্লার্ক খাটে তার আন্ডারে। এই গোপ, চোখ দুটো দেখলে ভয় করে, বাঘের জাত। সে কিন্তু কেমন হেসে বললে, নো মোর, থ্যাংক ইউ। আচ্ছা, ওরা এমনি খুব ভদ্রলোক, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ। ছোকরার কিন্তু আমার উত্তরের দিকে আদৌ মন ছিল না। সে অন্যমনস্ক ভাবে পূর্ববৎ স্বপ্নময় চোখে বলিয়া চলিয়াছে। একবার রামনগরের মহারাজা কাউন্সিল হাউস হইতে বাহির হইতেছেন, সে কোন বারান্দার দুয়ারে দাঁড়াইয়াছিল। একেবারে তাহার গা ঘেঁষিয়া মহারাজা চলিয়া যাইতেছেন, হঠাৎ মহারাজের হাতের সোনা বাঁধানো বেতের গুঁতা তাহার গায়ে সামান্যভাবে লাগিতেই খোদ মহারাজা স্বয়ং তাহার দিকে ফিরিয়া চাহিয়া বলিলেন, ও আই এম সো সরি। আজও তাহার কানে কথাগুলি লাগিয়া আছে। জিজ্ঞাসা করিলাম, সেখানে কি জন্য গিয়েছিলে? বারে, দাদাবাবু তো সেখানেই টাইপিস্ট ছিলেন, দেখা করতে গিয়েছিলাম যে ওর সঙ্গে। বলিলাম, বাহ, তুমি তাহলে তো অনেক বড় বড় লোক দেখেছ। ছোকরা উৎসাহের সুরে বলিল, তা আপনাদের আশীর্বাদে স্যার, অনেক দেখেছি। আজই পড়ে আছি এই অজ পাড়াগাঁয়। আই হ্যাভ সিন মেনি মেনি বিগ পিপল, সেই জন্য আমার ভালো লাগে না এসব জায়গা।
এই সময় একটি বিধবা স্ত্রীলোক একখানা কাঁসার থালায় 2 পেয়ালা চা সাজাইয়া আনিয়া আমাকে দেখিয়া একটু সংকোচ বোধ করিয়া দূরে দাঁড়াইয়া রহিল। ছোকরা বলিল, এসো না, দিয়ে যাও, ইনি পশুপতি বাবুর আত্মীয়, লজ্জা নেই, নিয়ে এসো। তবুও মেয়েটি না নড়াতে আমি বলিলাম, তুমি গিয়ে নিয়ে এসো। চা খাইতে খাইতে সুরেশ বলিল, আমার একটু ভালো লোকের সঙ্গে কথা বলবার ঝুঁক আছে চিরকাল, তা এই সব জায়গায় আপনি কোথায় পাবেন বলুন? সব মুখ্য, নো ওয়ান ইজ ইভেন ম্যাট্রিক পাস্ট। দুটো ভালো কথা বলি এমন মানুষ নেই। মন যেন কেমন হাঁপিয়ে উঠেছে। সময় কাটাও কি করে? ওই বাড়ির কাজ করি, বাজারে যাই, নবীনদের বাড়ি এসে মাঝে মাঝে বসি। তা নবীন বরং ভালো, দুটো ভালো কথা শুনতে চায়। ওকে সেদিন বললাম, তোরা এখানে কেমন করে থাকিস? আমি দেখেছি কলকাতায় বড় বড় লোকের বাড়ি আলাদা নাইবার ঘর আছে, তাকে বাথরুম বলে। গরম জল, ঠান্ডা জল। মেদিনীপুরের জমিদারের রতন স্ট্রিটে যে বড় বাড়ি আছে, দেখেছেন? একবার আমি তাঁদের বাড়ি গিয়েছিলাম আমার এক বন্ধুর সঙ্গে। দোতলায় বাথরুম। বাড়িখানা কি, বাথরুমে একখানা আয়না আছে, সমস্ত শরীর একসঙ্গে দেখা যায়। মেঝেতে আপনি কেন মুখ দেখেন না? এমনি সুন্দর করে পালিশ করা। সকালবেলা গিয়েছিলাম, বাবুর জন্য খাবার গেল, চেয়ে চেয়ে দেখলাম ডিম সেদ্ধ, টোস্ট আর 2টি রসগোল্লা, 2টো কলা। আমাদের 1 মুঠো চাল ভাজা তাও সব দিন জোটে না সকালে উঠে। তাই তো নবীনকে বললাম, তোরা বেঁচে আছিস ভূতের মতো, মানুষ এমন করে বাস করে না। মানুষের মতো বাস করতে হলে কলকাতায় গিয়ে দেখে আয়। আপনি কি বলেন দাদা? কথাটা হাড়ে হাড়ে বুঝিতেছি, সুতরাং বলিলাম, সে কথা খুবই ঠিক। এসব জায়গায় বর্ষাকালে থাকা অসম্ভব, যেমন কাদা তেমনি মশা। চাহিয়া দেখিয়া বেশ আমোদ বোধ করিলাম। বেশ জায়গাতে বসিয়া চা পান করিতেছি বটে। গ্রাম্য শেওড়া ভাট শিউলি গাছের জঙ্গলে ঘেরা একখানা চালা ঘরে মাটির মেঝেতে বিচুলি বিছাইয়া আংটা ভাঙা পেয়ালায় কাপালিদের বাড়ির তৈরি চা খাইতে খাইতে দুজনে কলিকাতার সুখ সুবিধার কথা আলোচনা করিতেছি। ছোকরাও কোথায় একই কথা ভাবিতেছিল, কারণ সে এই সময় হঠাৎ বলিল, কতদিন কলিকাতায় যে যায়নি। ওই যেদিন বললাম না, কুন্ডু অ্যান্ড সন্স পুলিশ ক্লাবে যারা খাবার সাপ্লাই করেছিল, পামকেক, স্যান্ডউইচ, বিস্কুট, আরো সব মেলা কি কি। ওদের দোকান হলো হগ মার্কেটে। কুন্ডুদের বড় ছেলের সঙ্গে আমার ভাব। তা ওদের দোকানে সকালে বসে আছি, এমন সময় একজন মোটা মতো ভদ্রলোক, তিপ্পি চেহারা, দোকানে এসে কি চাইলে। কুন্ডুদের ছেলে বললে, ইনি কে জানো? আমি বললাম, না। বললে, মহারাজা অফ নাটাগড়। আমি তো অবাক, বলবো কি আপনাকে, আমার গা শিউরে উঠল। কত নাম, কত টাকা কড়ি, খবরের কাগজে কত ছবি বার হয়, এই সেই মহারাজা অফ নাটাগড়। দেখি মহারাজার আরদালি জিনিস নিয়ে গিয়ে ইয়া বড় মোটর দাঁড়িয়ে আছে, তাতে তুললে। সেসব একদিন গিয়েছে। এই আমি আর ওই মহারাজা এখন এখানে বসে বাদ দিয়ে দুলে বাড়ি বেরিয়ে বেড়াচ্ছি। আজ আপনি এসেছেন, তাই আপনার সঙ্গে দুটো ভালো কথা বলছি, নইলে এতক্ষণ নবীন কাপালির বাড়ি বসে গল্প করতে হতো। আহা, তোমার ভগ্নিপতির রাসুবাবু তো অনেক ভালো ভালো লোকের সঙ্গে মিশেছেন, তা এখন কি করে দিন কাটান? ভগ্নিপতির উপর দেখিলাম ছোকরার অসীম শ্রদ্ধা। ভগ্নিপতির সঙ্গে কতবার তাঁর অফিসে গিয়া বড় বড় লোক দেখিয়াছে। ইডেন গার্ডেনের পাশে প্রকাণ্ড বাড়ি, এই বড় থাম। আবার ছোকরা স্মৃতির সমুদ্রে ডুবিয়া গেল। এই সময় কাপালিদের বাড়ি হইতে সেই স্ত্রীলোকটি আসিয়া পূর্ববৎ দূরে দাঁড়াইল। ছোকরা বলিল, পান নিয়ে এসেছে, চায়ের এগুলো দিয়ে আসি আর পান আনি। একটা কাঁসার বাটিতে 4 খিলি পান লবঙ্গ দিয়া মুড়িয়া পরিপাটি করিয়া সাজা। ছোকরা বলিল, আমি পান খাইনে, আপনি খান। তারপর আবার আমরা গল্প শুরু করিলাম। দেখিলাম
ছোকরার অদ্ভুত ধরনের ক্ষমতা নিজেকে প্রতারণা করিবার। তার বর্তমান অবস্থাকে সে কেমন চমৎকার ভুলাইয়াছে ভবিষ্যৎ ও অতীতের সুখ স্বপ্ন দ্বারা। চাকরি আমার হয়ে যাবে এই জানুয়ারি মাসেই। আমার অনেক বড় বড় সহায় আছে কলকাতায়, এখান থেকে বেরুতে পারলে বাঁচি। একটা ভালো লোকের মুখ দেখতে পাইনি আজ 3 বছরের মধ্যে। এই কথা তাহাকে অবশ্য জিজ্ঞাসা করি নাই। এতই যদি তাহার সহায়, তবে আজ 3 বছর এখানে পড়িয়া থাকিয়া ভগ্নিপতির বাজার সরকারি করিতেছে কেন? আরো কিছুদিন কাটিয়া গেল। একদিন চৈত্র মাসের দুপুর রোদে দেখি সে 7 মাইল দূরবর্তী বাজার হইতে প্রকাণ্ড একটা ভারী মোট ঝুলাইয়া আসিতেছে। খালের ধারে আমার সঙ্গে দেখা। আমাকে দেখিয়া মোট নামাইয়া গাছের ছায়ায় একটু বসিল। বলিলাম, এতে কি? হাট বাজার করে ফিরছি, আটা, ডাল, নুন, এইসব। রাসু মুখুজ্জি আজ সকালে বকাবকি করছিলেন কাকে? দাদাবাবুর মেজাজ বড় গরম। বাগদিপাড়ার এক প্রজাকে ডাকতে পাঠালেন। একটু দেরি হয়েছে ফিরতে আমার, আর অমনি বকাবকি শুরু করেছেন। তোমার দিদি কিছু বলেন না? দাদাবাবুকে দিদি বড় ভয় করে চলে। ছোকরা চলিয়া গেল। সে রাত্রেই আমার স্ত্রী বলিলেন, আচ্ছা, রাসু মুখুজ্জের শাশুড়ি এখানে থাকেন কেন? তা কি করে বলবো, বড় ভালো লোক, এমন হাতের রান্না। আমায় বিকেলে আর জল খাবার খাইয়েছিলেন, যেমন মিষ্টি কথাবার্তা। বাবা, রাসুবাবু ওর শালাকে যা বকলেন আমার সামনে, বাজার থেকে কি জিনিস ভুলে আনেনি। একেবারে ননসেন্স, বেরিয়ে যাও, বসে বসে গিলছো, এমন সব যা তা বললেন। মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো। মুখুজ্জি মশাইয়ের স্ত্রী কিছু বললেন না? ও বাবা, তিনি তো ভয়ে কাঁটা। মানে একটু কিন্তু কিন্তু বলেই মনে হয়তো এই বাজারে, মনে ভাবো, মা ভাই সংসারের গলগ্রহ তো। আচ্ছা, কেন ছেলেটিকে বলো না কোথাও গিয়ে কিছু করতে? এর চেয়ে যে বেরিয়ে গিয়ে যা হয় একটা কিছু করাও ভালো। যতদূর বুঝলাম, মায়ের মনে খুব দুঃখ, জামাইয়ের ভাত গলা দিয়ে নামে না। শুনিয়া খুবই দুঃখিত হইলাম। ভাবিলাম কালই ছোকরাকে বুঝাইয়া বলি। অল্প বয়স, এই তো জীবনে ঝাঁপাইয়া পড়িয়া জুঝিবার সময়। সারা জীবন তার সামনে। বৃহত্তর ক্ষেত্রে অগ্রসর হোক বীরের মতো, তবে তো সে নিজেকে খুঁজিয়া পাইবে। এ বাঁচা তো জড় পদার্থের অচলত্ব, ইহা তাহাকে বুঝাইতেই হইবে। পরদিন তাহার সঙ্গে আবার দেখা। সে নিজেই আমাকে বলিল, দেখুন, একটা কাজ পাচ্ছি এখানেই বাড়ি বসে, নেব? কাপালিপাড়ার সবাই বলছে গ্রামের 12 ঘরে একটা পাঠশালা খুলতে, ছাত্র পিছু 4 আনা দেবে। 20-25টা ছাত্র আপাতত হবে, তারপর ওরা আরো জোগাড় করে দেবে বলেছে। কি বলেন, ভালো হবে? বসে না থেকে তো ভালোই, যা পাও। তোমার পক্ষে বসে থাকাটা। দিন কয়েক পরে 12 ঘরের দিকে বেড়াইতে গিয়া দেখি ছাত্রছাত্রীরা সমস্যারে সটকে পড়িতেছে। 2-এর পিঠে 7 দিলে 27 হয়, 27-এর 7 নামে হাতে 2 রয়। আমাকে দেখিয়া সুরেশ বলিল, আসুন স্যার, বসুন একটু। 7টি ছাত্র আর এই 4টি ছাত্রী জুটেছে। আরো অনেকে আসবে বলেছে সামনের মাস থেকে। নবীন, সাধু বাগদি, হরিকলু এরা সব ভরসা দিয়েছে। আমি কিন্তু খুব ভরসা পাইলাম না। ছোকরা যেরকম খুশির সুরে পাঠশালাটিকে কেন্দ্র করিয়া স্বীয় উজ্জ্বল ভবিষ্যৎ অঙ্কিত করিতে লাগিল, তাহাতে তাহার উপর বড় মায়া হইল। এই অতি সামান্য মোচার খোলায় সে সমুদ্র পারের যে কল্পনায় উৎফুল্ল হইয়া উঠিয়াছে, তাহা যে কত ক্ষণভঙ্গুর, সে সম্বন্ধে এই অনভিজ্ঞ যুবক কিছুই জানে না। পাড়াগাঁয়ের পাঠশালা,
এইসব ধেড়ে ছাত্ররা গরু চড়াইতো, লেখাপড়া ইহাদের মন নাই। দুর্গন্ধ মলিন বস্ত্র পরিয়া ভাঙা সেলেট ও কোন কোঁকড়ানো প্রথম ভাগ হাতে এই বয়সে বিদ্যালয়ে পড়িতে আসিয়াছে। তাহার কারণ এখন মাঠে মাঠে ধান, গরু চড়াইবার সুবিধা নাই। ভাদ্রের প্রথমে আউশ ধান কাটিবার পর যেমন মাঠ ফাঁকা হইয়া যাইবে, ইহাদেরও ছাত্র জীবন সাঙ্গ হইয়া রাখাল জীবনের শুরু হইবে। পাড়া গাঁয়ের ধাত জানিতে তো আমার বাকি নাই। সুরেশ আমার কাছে বসিয়া হাত নাড়িয়া বলিতে লাগিল, বিএ পাশ করে চাকরি করার চেয়ে এই ঢের ভালো। আপনি দেখুন হিসেব করে, এরা দেবে 4 আনা করে মাথা পিছু। 50টি ছাত্র হলেই 50 শিখে, অর্থাৎ 12.5 টাকা। তাছাড়া এরা ধানের সময় ধান দেবে, খেতে ডাল হলে ডাল দেবে, কলাটা মূলোটা। বাড়ির খেয়ে এ যে কোনো চাকরির চেয়েই ভালো। আমি কেবল ভাবছি, আমি এতদিন করিনি কেন। রাসু মুখুজ্জি মশাই কি বললেন? তিনিও বললেন, বাড়ি বসে না থেকে ও তো খুব ভালো। আচ্ছা, ইন্সপেক্টরের অফিসে লিখলে কিছু গ্র্যান্ট পাওয়া যাবে না? মর্গান সাহেবকে আমি ধরতে পারি গিয়ে। মর্গান সাহেবের সঙ্গে ডিপিআই এর খুব আলাপ। দাতাবাবুর মামাতো ভাই মর্গান সাহেবের অফিসে কাজ করে, তাকে দিয়ে ধরাতে পারি মর্গান সাহেবকে। কে মর্গান সাহেব? ক্যালকাটা ট্রেডিং কোম্পানির ম্যানেজার। নাম শোনেননি? মস্ত লোক। তুমি তাকে দেখেছো নাকি? ছোকরা আমার কাছ ঘেঁষিয়া বসিয়া উৎফুল্ল মুখে বলিল, আপনি বললে বিশ্বাস করবেন না, দাদাবাবুর মামাতো ভাই তো সেই অফিসে কাজ করে। আমি একবার চিঠি নিয়ে গিয়েছিলাম তার কাছে। ঢুকতে এই বাঁ দিকের যে বড় ঘর, মাইকার পর্দা বসানো, কাটা দরজা ঠেলুন, এমন স্প্রিং লাগানো আছে, তখনই বন্ধ হয়ে যাবে। সেই ঘরে মর্গান সাহেব বসেন। আমি ফাঁক দিয়ে দেখি এমনি মোটা চুরুট খাচ্ছি। আচ্ছা, ওসব চুরুটের দাম কত? অনেক। আচ্ছা, তুমি স্কুল করো, আমি আসি বেরিয়ে। যাহা আশঙ্কা করিয়াছিলাম তাহাই ঘটিল। স্কুল উঠিয়া গেল 2 মাসের মধ্যে। যতদিন টিকিবে ভাবিয়াছিলাম, ততদিনও টিকিল না। একদিন দেখি সুরেশ বেলা 1টার সময় বাড়ির পাশের কাঁচকলার ঝাড়ে কোপ মারিয়া গাছ কাটিতেছে। বলিলাম, স্কুলে যাওনি? স্কুল তো উঠে গেল। সে কি, কেন? ছাত্র হলো না। 2 মাস দেখলাম, তারপর কেউ মাইনে দেয় না। ভূতের বেগাড় আর কতদিন খাটি বলুন? চাষার ছেলে ওরা, স্কুল কলেজের মর্ম কি বুঝবে বলুন দেখি? নিউটন বলেছেন, আমি সমুদ্রের ধারে নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি। স্যার আইজাক নিউটন একজন কত বড় ধরনের সাহেব, ভাবুন তো। ওদের সেসব কথা বুঝিয়ে লাভ কি? মরুকে, আমারও ভূতের বেগার না খেটে। রাসু মুখুজ্জি আমায় একদিন বলিলেন, ছোঁড়াটা একেবারে ওয়ার্থলেস। একটা কাজে পাঠাও, 3 ঘন্টা দেরি করে আসবে। ও হয়েছে আমার একটা বোঝা। একটা কিছু চাকরিতে ঢুকিয়ে দিন না ওকে। এরকম ঘরে বসিয়ে রেখেছি কি সাধে? ম্যাট্রিক 3rd ডিভিশনে পাস। ওকে কোথায় ঢুকোই বলতো? বিএ এমএ এ বাজারে আমার ঘাড়েই যত। কেন, এখানেও খাটে তো কম নয়। হাটে বাজারে যাচ্ছে, জিনিসপত্র বয়ে আনছে। রাসু মুখুজ্জি অপ্রসন্ন মুখে বলিলেন, ওইটাই সবাই দেখে। আমি কি তবে অত বড় ছেলেকে বসিয়ে বসিয়ে খেতে দেব? আমার তো সে অবস্থা নয়। আমি নিজে কত খাটি দেখো তো, সকাল থেকে সন্ধে পর্যন্ত। সুতরাং ছোকরার আবার চাকরের জীবন শুরু হইল। গরুর জাপ কাটা, গরু মাঠে দিয়ে আসা, হাট বাজার করা, আরো সংসারের যাবতীয় পরিশ্রমের কাজ। অথচ আশ্চর্য এই যে ছোকরার স্বপ্ন তেমনি মায়াময়, কল্পনা তেমনি রঙিন রহিয়া গেল। বাস্তবকে সে স্বীকার করিতে আদৌ রাজি হইল না। গ্রীষ্মকাল কাটিয়া আষাঢ় মাসের প্রথম সেই যে ভীষণ বর্ষা পড়িল, শ্রাবণ মাস যায় যায়, সে বর্ষার বিরাম বিশ্রাম নাই। চারিধার জলে ডুবু, রাস্তাঘাট কাদায় হাবড়, বনে জঙ্গলে উঠান ঢাকিয়া গেল।
আমার স্ত্রী বলিলেন, ওগো, কলকাতায় সবাই ফিরছে, চলো আমরাও যাই। এখানে আর থাকা যায় না, মরি সেখানে বোমা খেয়ে মরবো। ভিজে কাঠে উনুন ধরিয়ে আর ফোঁ পেড়ে পেড়ে চোখ কানা হয়ে যাবার জোগাড় হয়েছে, এ আর সহ্য হয় না। অতএব চলিয়া আসিলাম কলিকাতায়। আশ্বিন মাসের প্রথমে এই সেদিন ভগ্নিপতির অসুখ উপলক্ষে একবার সেই গ্রামে গিয়াছিলাম। স্টেশনে নামিয়ায় সেদিন ভীষণ বর্ষা। অতি কষ্টে 7 মাইল হাঁটিয়া প্রায় সন্ধ্যার পূর্বে গ্রামের মাঠে পৌঁছিলাম। তখনও সমানে বৃষ্টি পড়িতেছে, চারিধার ধোঁয়া ধোঁয়া। হঠাৎ চাহিয়া দেখি, সেই দুর্যোগের মধ্যে সুরেশ এক বোঝা কাঁচা ঘাস মাথায় করিয়া কোথা হইতে আসিতেছে। আশ্চর্য হইয়া বলিলাম, সুরেশ যে এত বাদলায়? সুরেশ আমাকে দেখিয়া একটু অপ্রতিভ হইয়াছে, তাহার ধরন দেখিয়া বুঝিলাম। কতকটা কৈফিয়তের সুরে বলিল, এই বাদলায় গরুর খাবার নেই কিছু একেবারে। খালপাড়ের মাঠ থেকে 2 বোঝা কাঁচা ঘাস আমি বলি চাই নিয়ে আসি, আর দিদি বারণ করেছিল। সাহস দিয়া বলিলাম, বেশ তো, ভালোই তো, নিজের কাজ নিজে করবে, এর মধ্যে কিছু, খুব ভালো। ছোকরার এতটা অভ্যাস নাই, দেখিলাম তাহার রীতিমতো কষ্ট হইতেছে। ভগ্নিপতির অন্নদাস, না করিয়া উপায়ই বা কি? রাসু মুখুজ্জে বসিয়া খাইতে দিবে না। ছোকরা বলিল, কলকাতার অবস্থা কেমন? এখন ঢের ভালো, আবার যেমন তেমনি হয়েছে। যুদ্ধের খবর কি? এখন খবরের কাগজ আসে না যে পড়ি, ওই একরকম চলছে। তাহলে এবার কলকাতায় গিয়ে একটা কাজে লেগে যাই, কি বলেন? বোমার হাঙ্গামা যখন অনেকটা মিটেছে, চাকরি একটা জুটিয়ে নেবই। আর্মি অ্যান্ড নেভি স্টোর্সের গ্রিফিথ সাহেব আমায় বললে, ইউ আর দ্য সন অফ এ নোবেল ফ্যামিলি গাঙ্গুলি, আই উইল সি ইউ। সেবার আমায় নিয়ে গিয়েছিল সেখানে। ওই যে কুন্ডু অ্যান্ড সন্স, তাদের মেজ ছেলে কন্ট্রাক্টর কিনা ওখানকার, তাই একেবারে স্পষ্ট বললে, আই উইল সি ইউ। তাহাকে মনে করিয়া দিলাম না যে সে বোমার ভয়ে কলিকাতা হইতে পলাইয়া আসে নাই, আসিয়াছে তাহার 3 বৎসর পূর্বে। চাকরি এতদিন করে নাই কেন? ছোকরা এখনো স্বপ্নরাজ্যেই বাস করিতেছে, কিছুতেই সে রূঢ় বর্তমানকে স্বীকার করিতে চাহে না। আমি তার স্বপ্ন ভাঙিয়া দিব কেন? তবুও কি জানি, ছোকরার উপর কেমন সহানুভূতি ও করুণা হইল। বেচারি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বেচারি। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।